হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে আমি তোমাদের আবার প্রাকৃতিক ভূগোলের ক্লাস নিয়ে চলে আসলাম। আসলে আগের দিন পড়িয়েছি আঞ্চলিক ভূগোল, ভারতের ভূপ্রকৃতি পড়িয়েছি, মানে ভারতের যত প্রাকৃতিক জায়গাগুলো আছে, ভূমিরূপগুলো আছে তাদের ভাগ পড়িয়েছি, এবং ভূপ্রকৃতির মধ্যে হিমালয় পর্বতমালা পড়িয়েছি। আজকে প্রাকৃতিক ভূগোলের নদী পড়িয়েছি আগের দিন, এবার নদীর ক্ষয়কার্য পড়াবো। আর প্রাকৃতিক ভূগোলে এই নদীর ক্ষয়কার্য থেকে কিন্তু বড় প্রশ্ন দেয়। প্রথম একটা বড় প্রশ্ন দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এরকম একটা প্রশ্ন যদি দেয়, সেই হিসেবে নদীর ক্ষয়কার্য আমি কিন্তু আজকে শুরু করছি। এটা বড় প্রশ্ন হিসেবে, এবার এর থেকে ছোট কোশ্চেন কিভাবে হয় সেগুলো আমি জানাবো। যাই হোক, শুরু করছি। প্রথম, নদী তো ক্ষয় করে কোন জায়গাটায় আগে দেখতে হবে আমাদের। এরকম পাহাড়ি অঞ্চল থাকলে, এরকম উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ থাকলে এই পাহাড়ি অঞ্চল থেকেই তো নদী সৃষ্টি। আর এই পাহাড়ি অঞ্চলেই নদী কিন্তু ক্ষয়কার্যটা করে, কারণ এই অঞ্চলে নদী উঁচু ঢাল থাকে এবং নদীর গতি প্রচুর পরিমাণে বেগ থাকে। এখান থেকে আসে যখন বেগ থাকে, এখান থেকে যত পাহাড়ের বোল্ডার পাথর ভেঙে নিয়ে আসে এবং সেখানে বিভিন্ন ক্ষয়ের ফলে বিভিন্ন ভূমিরূপ হয়, এখানেই ক্ষয়টা দেখা যায়। তুলনামূলকভাবে সমভূমি অঞ্চলে এরকম ঢাল কম, নদী এখান থেকে এরকম যায় এবং সেখানে পাথর বা অন্য কিছু ক্ষয় করার মতো থাকে না, নদীর স্রোত কম থাকে। সেই জন্য আমরা প্রথম যখন নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ পড়বো, মূলত আমরা পড়বো হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে যে গড়ে ওঠা ভূমিরূপ, সেগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চলেই গড়ে ওঠে। ঠিক আছে, যাই হোক, আমি শুরু করছি নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। প্রথম পয়েন্ট, আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত। কিরকম? যেগুলো আর্দ্র অঞ্চল, যেখানে বৃষ্টিপাত হয়, সেখানে এরকম যদি হয় ভূমিরূপটা, এরকম নদীর জল পড়ছে, এরকম জল পড়ে এরকম গভীর খনন করতে করতে এরকম যদি কোনো ভূমিরূপ তৈরি করে, তখন তাকে বলা হয় আয় আকৃতির উপত্যকা। আসলে নদী তো এরকম এখান থেকে চলে আসছে, এরকম পাহাড়ি অঞ্চল থেকে নদী যখন নিচে নামে, এরকম আর একটা পাহাড় আছে, এখান থেকে নদী প্রচণ্ড বেগে প্রবাহিত হয়। আর নদীর মধ্যে এই জায়গায় ছোট ছোট পাথর বোল্ডার এই সমস্ত আছে, এগুলোর আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর মধ্যে এইরকম আয়ের মতো সংকীর্ণ একটা ভূমিরূপ তৈরি হয়। মানে সংকীর্ণ কেন ক্ষয় বলছি, কারণ এখানে নদীর স্রোত বেশি, গভীরভাবে ক্ষয় করে এবং এই জন্য এখানে সংকীর্ণ গিরিখাত, সংকীর্ণ ভূমিরূপ এরকম গর্ত মতো তৈরি হয়, যেটা দেখতে ইংরাজি আই অক্ষরের মতো। আর এখানে ছোট ছোট বোল্ডার এগুলোকে ভেঙে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু ক্ষয় করে। এটা হচ্ছে তাই আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত বলে, আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত বলে। এগুলো নদীতে খুব বেশি পরিমাণে জল থাকলে এগুলোতে হয়, বিশেষত আর্দ্র অঞ্চলে এই ধরনের দেখা যায়। আর্দ্র অঞ্চল আর চিরপ্রবাহী নদীগুলোতে কিন্তু এগুলো দেখা যায়। এই আয় আকৃতি উপত্যকায় আর একটা ভাবে বলা হয়, এই আয় আকৃতি উপত্যকায় আর একটা ভাবে বলা যায়, একে ক্যানিয়নও বলা হয়। 2 নম্বর পয়েন্ট যদি দেয় ক্যানিয়ন, এখানে একটা দিলাম, 2 নম্বর পয়েন্টে যদি বলে তাহলে ক্যানিয়ন কি জিনিস? এইটা আর্দ্র অঞ্চল, তো এটা শুষ্ক অঞ্চলে যদি নদী পাহাড়ি অঞ্চল বা উঁচু থেকে নিচে নেমে যদি এরকম গভীর ক্ষয়ের ফলে এরকম ক্ষয়ের ফলে ছোট্ট এরকম ভাবে এই আয়ের মতো ভূমিরূপ তৈরি করে শুষ্ক অঞ্চলে, যেরকম নদী এখান থেকে নামছে, উঁচু থেকে নিচেতে পড়ছে, সেটাও হচ্ছে দ্রুত বেগে পড়ছে এবং সেই দ্রুত বেগের ফলে পাহাড়ি অঞ্চল থেকে দ্রুত বেগে পড়লে এখানে অবঘর্ষ প্রক্রিয়ায় পাথর ক্ষয় করে, অবঘর্ষ প্রক্রিয়ায় পাথর বা 2টো পাথর 3টে পাথরের ধাক্কায় অবঘর্ষ প্রক্রিয়ায় এরকম আয় আকৃতির উপত্যকা যদি তৈরি হয়, সেটা শুষ্ক অঞ্চলে যদি তৈরি হয়, যেখানে সারা বছর জল পড়ে না, মানে সারা বছর বৃষ্টিপাত বা নদীতে জল থাকে না, বর্ষাকালে থাকে বা অন্য সময় থাকে না, এবং বর্ষাকালে থাকে না বলে নদীতে চিরপ্রবাহী নদী হওয়ার ফলে বর্ষাকালে থাকছে না, সেই জন্য নদী পার্শ্ব ক্ষয় কম করতে পারে এবং গভীর ক্ষয় বেশি করে।
এবং সেই জন্য সেরকম একটা এরকম সংকীর্ণ এরকম আয়ের মতো ভূমিরূপ তৈরি হলে শুষ্ক অঞ্চলে তাকে ক্যানিয়ন বলে। এই ক্যানিয়নের একটা উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবীর সবচেয়ে বড় ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন। এটা আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে, ঠিক আছে, কলোরাডো নদীতে। আর এইটা বললাম আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। এই গিরিখাত সবচেয়ে বড় হচ্ছে পেরুর কলকা নদীতে আছে, পেরুর কলকা নদীতে এল ক্যানন দা কলকা নদীতে আছে এল ক্যানন দা কলকা। এইটা পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত, ঠিক আছে। গিরিখাতের মধ্যে সবচেয়ে বড় কোনটা? গিরিখাত বা আয়াকৃতি উপত্যকা। আর এটা হচ্ছে আয়াকৃতি মানে ক্যানিয়নের মধ্যে কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর অন্যতম বৃহত্তম ক্যানিয়ন। তাহলে একটা পয়েন্ট হলো আয়াকৃতির উপত্যকা, একটা হলো হচ্ছে ক্যানিয়ন। আবার পরের পয়েন্ট বা পরের আর কি ভূমিরূপ তৈরি হতে পারে, মানে নদীর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ আমি বলেছি। আমি কিন্তু সব ভূমিরূপই পড়াবো, কিন্তু প্রশ্ন এরকম ভাবে থাকতে পারে তাই বললাম। 3 নম্বর পয়েন্টে আমি দিই ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা মানে নদী এই পাহাড়ি অঞ্চল থেকেই পড়ছে, কিন্তু নদীর এই ভূমিরূপের বিবর্তনের ফলে এই যে আয় আকৃতির উপত্যকাগুলো, ভূমিরূপের বিবর্তন মানে ভূমিরূপের পরিবর্তনের ফলে এই আয় আকৃতির উপত্যকায় এইটাকেই পার্শ্বক্ষয়টা একটু করে, পার্শ্বক্ষয়টা করে এইরকম টাইপের ভি এর মতো আকৃতির ভূমিরূপ তৈরি করে। পার্শ্বক্ষয় মানে এই যে এই আয় আকৃতি উপত্যকাটা দেখলে বোঝা যাবে, নদী জল এরকম পড়তে পড়তে এই পাশটা ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আবার এই পাশটাও জল পড়তে পড়তে এই পাশটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার পরে এইরকম টাইপের যে ভূমিরূপ তৈরি হয় সেটাকেই বলা হয় ভি আকৃতির উপত্যকা বলা হয়। এইগুলো কোন অঞ্চলে দেখা যায়? সব পার্বত্য অঞ্চলে। এখানেও নদীর স্রোত বেশি, এই স্রোত বেশি হওয়ার ফলে আয় আকৃতির উপত্যকায় দীর্ঘদিন ধরে ক্ষয় হয়ে হয়ে পার্শ্বক্ষয় বাড়াতে বাড়াতে এই পাশটা মানে চাপ ক্ষয় হতে হতে এই পাশটা সরু হয়ে যায়, এই পাশটা সরু হয়ে যায়, নিচটা যেরকম আছে সেরকম এই ভির মতো দেখতে ভূমিরূপ হয়ে গেলে তখন তাকে কি বলা হয়? ভি আকৃতির উপত্যকা। তাহলে আরেকটা হলো কি? ভি আকৃতির উপত্যকা। তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে আমরা 3টে ভূমিরূপ বললাম, একটা আয়, একটা ক্যানিয়ন, একটা ভি আকৃতির উপত্যকা। এখানে একটা পার্থক্য দেয়, ক্যানিয়ন গিরিখাতের পার্থক্য দেয়। এটা 3 নম্বর বা 2 নম্বরের দিতে পারে, গিরিখাত বা ক্যানিয়নের পার্থক্য। এখানে প্রথমে হচ্ছে শুষ্ক অঞ্চলে হয়, এটা হচ্ছে আর্দ্র অঞ্চলে হয়, ঠিক আছে। এইটা সুউচ্চ পাহাড়ি অঞ্চলে, সুউচ্চ পার্বত্য অঞ্চলে হতে পারে। আর এটা হচ্ছে উষ্ণ শুষ্ক ভূমিরূপ, যে কোনো ভূমিরূপে কিন্তু এগুলো হতে পারে, ভূমিরূপে কিন্তু এগুলো হতে পারে। এরকম ভাবে পার্থক্য কি আছে সেগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। আর গিরিখাতে কিন্তু একটু পার্শ্বক্ষয় হয়ে ভূমিরূপের পরিবর্তন হয়, এখানে কিন্তু সেটা ক্যানিয়নে সেটা হয় না। যাই হোক, পার্থক্যটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, অনেক সময় 2 নম্বরে কিন্তু গিরিখাত ক্যানিয়নের পার্থক্য দেয়। এবার আমরা চলে যাব আমাদের পরের নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া পরের পয়েন্ট বা পরে কি ভূমিরূপে, সেটাই আমরা চলে যাব। সেটা হচ্ছে র্যাপিড বা র্যাপিড। এরকম যদি একটা ভূমিরূপ হয়, নদী এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে নামছে, এই যে নদীর জলরাশি এরকম ভাবে নামছে। যদি কোনো সুউচ্চ ভূমিরূপে, যদি কোনো সুউচ্চ ভূমিরূপ বা ভূমির প্যাটার্ন নদী যদি এরকম উপর নিচ ঢেউ খেলানো হয়, ঢেউ খেলে নিচের দিকে নামে, তখন তাকে র্যাপিড বলা হয়। র্যাপিড মানে কি? র্যাপিড হচ্ছে কোনো, আর পাহাড়ি অঞ্চল কেন, যে কোনো ভূমিরূপে এরকম শিলাগুলো কিরকম থাকে, একটা কঠিন শিলা, একটা কোমল শিলা, কোমল মানে নরম শিলা, একটা কঠিন শিলা, একটা কোমল শিলা, কঠিন কোমল, এরকম ভাবে শিলাগুলো থাকে। ঠিক এই ক্ষেত্রে এখানে কঠিন শিলা, এখানে কোমল শিলা, এই জায়গায় কঠিন শিলা, এখানে কোমল শিলা, এখানে কঠিন শিলা, এখানে কোমল শিলা, এরকম ভাবে কোমল মানে নরম শিলা। পাহাড়ি অঞ্চল থেকে যখন নদী এরকম ভাবে নামে তখন
এইরকম ভাবে কোমল শিলাকে বেশি ক্ষয় করে, কঠিন শিলাকে কম ক্ষয় করে। এরকম নদীগুলো নামছে, এই শিলাকে ক্ষয় করে এরকম গর্ত মতো তৈরি করেছে। আবার এই জায়গায় কঠিন শিলা আছে, এরকম ভাবে এটাকে কম ক্ষয় করে। আবার এই জায়গায় নরম শিলা বা কোমল শিলা আছে, এই জায়গায় ক্ষয় করেছে। এরকম ভাবে নামতে নামতে এরকম ধাপ ধাপ করে নামে জল। নদী যখন নামে পাহাড়ি অঞ্চল থেকে এরকম ভাবে ধাপ ধাপ করে নামে। কেন ধাপ ধাপ করে নামছে? তার কারণ এক জায়গায় কোমল শিলা, এক জায়গায় কঠিন শিলা। কোমল শিলা কম ক্ষয় করে, এই বেশি ক্ষয় করে, আর কঠিন শিলা কম ক্ষয় করে। কম ক্ষয় করার জন্য এই জায়গাটা কম ক্ষয় হয়েছে, এই যে এই জায়গাটা কম ক্ষয় হয়েছে, আর এইগুলো বেশি ক্ষয় হয়েছে। এই ক্ষয় হওয়ার ফলে ধাপগুলো এরকম ধাপ ধাপ তৈরি হয়েছে। এইভাবে যদি ধাপ ধাপ তৈরি হয়, ধাপ ধাপের ফলে তৈরি হয় জলরাশির এরকম, তাকে বলা হয় র্যাপিড। ঠিক আছে, এই র্যাপিড অনেকগুলো এরকম পরপর থাকলে পাহাড়ি অঞ্চলে তাকে কাসকেড বলে। কাসকেড কি? এই র্যাপিড অনেকগুলো র্যাপিড থাকলে পরপর, তখন তাকে কাসকেড বলে। র্যাপিড অনেকগুলো থাকলে তাকে কাসকেড বলে। আর এই এই যে আমরা র্যাপিড পড়ালাম, এই র্যাপিডে যদি জল প্রচুর থাকে, র্যাপিডে যদি জলরাশি প্রচুর থাকে, জলরাশি প্রবল বেগে নামতে থাকে, মানে প্রচুর জল থাকলে প্রবল বেগে নামতে থাকলে, প্রবল বেগে নামে, তখন তাকে ক্যাটারাক্ট বলে। ক্যাটারাক্ট বলা হয়। তাহলে এখান থেকে কি পড়লাম? র্যাপিড কি? কাসকেড মানে অনেকগুলো র্যাপিড পরপর থাকলে তাকে কাসকেড বলে। আবার র্যাপিডে যদি প্রচুর জল থাকে তাকে ক্যাটারাক্ট বলে। ঠিক আছে, আবার এই র্যাপিড যদি বড় মাত্রায় হয়, বড় আকৃতির হয়, এইটা যে ধাপ ধাপ ছোট, এরকম বড় ধাপ হলে, বড় বড় ধাপ হলে, তখন তাকে কিন্তু জলপ্রপাত আমরা বলতে পারি, জলপ্রপাত। ঠিক আছে, এবার নদীর ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরূপ প্রথমেই বলেছি, আরো তিনটে এখন বললাম। এবার আবার আরো ভূমিরূপ আছে। এবার আসছি নদীর ক্ষয়কার্যের ফলে আমরা পড়ব জলপ্রপাত। আমি বলেছি ভূমিরূপে কিরকম হয়। ভূমিরূপটা ধরো এরকম ভূমিরূপ আছে, এটা কঠিন শিলা, এটা হচ্ছে নরম শিলা বা কোমল শিলা। ঠিক আছে, ভূমিরূপের পাহাড়ি অঞ্চলে কি হয়, অসম ঢাল থাকে। ঢালগুলো কিরকম, এরকম হতে পারে, এরকম হতে পারে, উঁচু নিচু এবড়ো খেবড়ো হতে পারে। এই অসম ঢালের জন্য পাহাড়ি অঞ্চলে উপর থেকে এরকম, উপর থেকে জলরাশি এরকম করতে করতে জলরাশি নিচ বেগে নিচের দিকে নামতে থাকে। উপর থেকে এরকম মানে ঝাঁপিয়ে পড়ে, এরকম উপর থেকে এরকম জলরাশি পাহাড়ি অঞ্চলে এরকম জলরাশি নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে। এই ঝাঁপিয়ে পড়লে তখন তাকে আমরা বলি হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, ওই যে এবার এই যে উপর থেকে এরকম জল, অসম ঢাল, ঢাল তো যদি সমান হতো একদিকে, তাহলে জল আর নিচে পড়তো না। এরকম অসম ঢাল, এই ঢাল নিচের দিকে পড়ে পড়ে যে জিনিসটা তৈরি করে, এই টোটালটাকে একত্রে আমরা কি বলি, জলপ্রপাত। পরীক্ষায় দেয় পৃথিবীর উচ্চতম জলপ্রপাত স্যান্টো অ্যাঞ্জেল। ঠিক আছে, স্যান্টো অ্যাঞ্জেল। ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে এখন পুঞ্চিকল। পুঞ্চিকল, পুঞ্চিকল কর্ণাটকে আছে। আর পুঞ্চিকলটা না ওই আগেরটাই যেরকম এরকম ধাপ করে, এরকম দুটো ধাপ মানে ডবল করে, এক ধাপে জল পড়লো আবার আর এক ধাপে গিয়ে জল পড়লো, এই ডবল ধাপ জলপ্রপাত কিন্তু ওটা দেখতে। হ্যাঁ, ওটা কর্ণাটকে আছে, মাথায় যেন থাকে। আর নায়াগ্রাকে বলা হয় সবচেয়ে সুন্দর জলপ্রপাত, মানে নায়াগ্রা পৃথিবীর অন্যতম সুন্দর জলপ্রপাত। হয়ে গেল, তাহলে আমরা জলপ্রপাত পড়লাম। এবার এখানে একটা আছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলে একটা কথা। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, পশ্চাৎ অপসারণ বলে একটা কথা। আসলে আমরা তো এই যে ভূমিরূপটা দেখছি, এই যে ভূমিরূপ, এটা কঠিন শিলা, এটা কোমল শিলা। জল এখান থেকে প্রথম দিকে পড়ছে, পড়তে পড়তে একটা সময় জলের আঘাতে এই কঠিন শিলাটাও ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে এই জায়গাটায়, শিলাটা এই পর্যন্ত ছিল, তো ক্ষয় হতে 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 একটা সময় এই জায়গায় চলে আসে, মানে ছিল এই জায়গাটা, চলে আসলো এই জায়গাটা। তাহলে দেখে, দূর থেকে দেখে কি মনে হলো, জলপ্রপাতটা পেছনের দিকে সরে গেছে।
জলটা তখন এই পাশ দিয়ে বরাবর এখানে বরাবর পড়বে, আরো এইটাও আবার তো একটু সরে যেতে পারে। তাহলে জলপ্রপাতের মনে হচ্ছে জলপ্রপাতটা পেছনের দিকে সরে এসেছে, এই জন্য একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণও কিন্তু বলা হয়। তাহলে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ মানে জলরাশি যখন জলপ্রপাতে পড়ে, জলপ্রপাতের এই কঠিন শিলা বা কোমল শিলা একটা জলের আঘাতে দিনকে দিন এটা অনেক দিন ধরে ক্ষয় হতে 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 এটা ভেঙে গিয়ে পেছনের দিকে মনে হচ্ছে সরে যাচ্ছে, তাই একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কিন্তু বলা হয়। তাই একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলা হয়। ঠিক আছে, তাহলে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কি জিনিস, এই জিনিসটা। এবার এইখান থেকেই বোঝাই আরেকটা হচ্ছে প্লাঞ্চ পুল। প্লাঞ্চ পুল বলে একটা কথা আছে, বা প্রপাত কূপ। হ্যাঁ, প্লাঞ্চ পুল বা প্রপাত কূপ। জলপ্রপাতের জল এরকম বরাবর নামছে, নামতে নামতে এখানে যে বললাম কঠিন শিলা, এগুলোর মধ্যে বোল্ডার পাথর টাথর আছে, এগুলো ক্ষয় হয়ে বা বড় বড় বোল্ডার ক্ষয় হয়ে এই নিচের দিকে পড়ে। আর জল যখন এখানে একটা বৃষ্টির জলে ধরো বা আমাদের টালির থেকে জল যখন নিচে পড়ে, নিচে পড়লে যে জায়গাটায় পড়ে সেখানে গর্ত হয়ে যায় এরকম। ঠিক এরকম ভাবে জল যেখান থেকে নিচে পড়ে, এই নিচে পড়ার সময় এই জায়গাটা এই বড় বড় পাথর নামে, পাথরের আঘাতে অবঘর্ষ প্রক্রিয়া এবং জলের আঘাতে এই নিচের দিকে এরকম হাড়ির মতো এরকম গর্ত তৈরি হয়ে যায়। জল এরকম পড়ে এই জায়গাটা নিচের দিকে এরকম হাড়ির মতো এরকম দেখতে হয়, এরকম হাড়ির মতো জল এরকম পড়ে এখানে পাথরের আঘাতে এরকম হাড়ির মতো ছোট গর্ত মতো হয়ে যায়, আর দেখতে অনেকটা পুল মানে পুকুরের মতো, ছোট্ট পুকুরের মতো হয়। তাই একে বলা প্লাঞ্চ পুল বা প্রপাত কূপ, প্লাঞ্চ পুল বা প্রপাত কূপ। তাহলে জলপ্রপাতের এখানে কি কি পড়লাম, প্লাঞ্চ পুল, জলপ্রপাত, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, এই তিনটে ভূমিরূপও কিন্তু আমরা পড়লাম। এবার চলে আসি আমরা, সেটা হচ্ছে মন্থকূপ বা পট হোল। মন্থকূপ বা পট হোল কি জিনিসটা, সেটা যখন নদী এরকম এরকম এঁকে বেঁকে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে মানে ভূমিরূপের আমাদের সমভূমি অঞ্চলের দিকে নামছে, তখন শুধু তো নদী নামে না, নদীর সঙ্গে ছোট ছোট পাথরগুলো নামে এরকম বোল্ডার। ঠিক আছে, এই বোল্ডারে জলের আঘাতে আর নদীর এই নিচের সারফেস, এই ভূমিরূপটা নিচের সারফেসটা কিন্তু নরম থাকে, নরম শিলা। ঠিক আছে, নিচেরটা নরম শিলা থাকে। এই যে ছোট ছোট বোল্ডার, এই বোল্ডারগুলো এরকম নিচের দিকে নেমে এই বোল্ডারগুলো এবং জলের ওই আঘাতে এইগুলো নিয়ে নদীর তলদেশে ছোট ছোট গর্ত মতো তৈরি করে। এখানে জল আছে, হ্যাঁ এখানে জল আছে, এটা ভূমি সমতল ভূমির মতো জায়গায় জল আছে, কিন্তু এই যে পাথরগুলো এখান থেকে পড়েছে এই জলের আঘাতে দীর্ঘদিন ধরে এরকম ছোট ছোট গর্ত তৈরি করে। এই গর্তগুলোকে একত্রে পট হোল বা কি বলে মন্থকূপ বলে। এই পট হোলগুলো অনেকগুলো, ধরো নদী এখানে এঁকে বেঁকে গেছে, এরকম এঁকে বেঁকে গেছে, এখানে একটা মন্থকূপ মতো তৈরি হলো সরার মতো, এরকম নদী এঁকে বেঁকে এখান থেকে প্রবাহিত হচ্ছে, এখানে একটা সরার মতো গর্ত তৈরি হয়ে গেল। এরকম পর পর যদি গর্তগুলো তৈরি হয় তখন তাকে বলা হয়, একসঙ্গে অনেকগুলো মন্থকূপ থাকলে তখন তাকে বলা হয়, বা পটহোল থাকলে তাকে বলা হয় পটহোল কলোনি, তখন তাকে বলা হয় পটহোল কলোনি। ঠিক আছে, তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে আরো একটা ভূমিরূপ দেখা যায়, সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে। সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। কিরকম শৃঙ্খলিত শৈলশিরা দেখতে, নদী এই যে পাহাড়, এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড়, আবার এরকম একটা নামে, এরকম একটা পাহাড়, এরকম এরকম পাহাড় পরপর নামতেই থাকছে। নদী ধরো এখান থেকে সৃষ্টি হয়েছে, নদী এখান থেকে সৃষ্টি হয়ে এখান থেকে যাচ্ছে, যেতে যেতে আবার এখানে আসছে, এখানে আসার পরে আবার এখান থেকে নদী নামছে, নদী নেমে আবার এখান থেকে বয়ে যাচ্ছে। দূরের থেকে দেখে নদীকে কিন্তু মনে হচ্ছে না এখান থেকে নদী আছে। ঠিক আছে, দূরের থেকে দেখে নদী মনে হচ্ছে না এখানে আছে, দূরের থেকে দেখে মনে হচ্ছে পাহাড়গুলো পরপর রয়েছে, মানে শৃঙ্খল মানে শিকল যেরকম হয় না, এরকম পরপর এরকম ভাবে শিকলের মতো করে কিন্তু এখানে আছে নদী।
তখন তাকে তখন এই জন্য এই জায়গাগুলোকে তখন তার জন্য বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। একটা পাহাড় আর একটা পাহাড়ের মাঝখান দিয়ে নদী গেছে, দূরের থেকে কিন্তু বুঝতেই পারছি না এটা হচ্ছে নদী আসছে এই পাহাড়কে ভেঙে, তাই একে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। মানে নদীর ক্ষয়কার্যের ফলে, আগে তো পুরো পাহাড়টা এরকম ধরো ছিল, পুরো পাহাড়টা ছিল ধরো এরকম এরকম পাহাড়ি অঞ্চল ছিল এরকম, এই জায়গাকে নদী নামতে নামতে এই জায়গাকে ক্ষয় করে করে আবার এখান থেকে নেমে পড়েছে। তাহলে দুটো পাহাড় মনে হচ্ছে জয়েন্ট। আমরা যখন কোনো পাহাড়ি অঞ্চলে যাই তখন এই পাহাড় থেকে মনে হয় এখান থেকে রাস্তা দিয়ে এই পাহাড় থেকে নিচে নেমে আবার উপরে উঠলাম, মনে হচ্ছে এই পাহাড় আর এই পাহাড় আলাদা পাহাড়। না, আলাদা পাহাড় নয়, একই পাহাড়। নদী এখান থেকে একটা নদী চলে গেছে, আর দূরের থেকে নদীকে বোঝা যায় না, তার জন্য মনে হচ্ছে একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে শৃঙ্খলের মতো জয়েন্ট আছে, তাই একে শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়, শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। ঠিক আছে, এই রকম হচ্ছে ভূমিরূপ। তাহলে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ পড়লাম? এক পড়লাম আয়াকৃতির উপত্যকা বা গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা, আবার ক্যানিয়ন পড়লাম জলপ্রপাত, কাসপেট, ক্যাটারাক্ট, র্যাপিড, জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ, জলপ্রপাতের নিচের যে গর্ত হয় প্লাঞ্চ পুল হয়। তারপরে পড়লাম হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, মহান্তকূপ বা পটল কলোনি, এত কিছু পড়লাম। যদি নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ তিনটে দেয়, এখান থেকে যে কোনো তিনটে তোমরা লিখলে এবং তার ছবি আঁকলে। সঙ্গে আর একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে এখান থেকে কিছু শর্ট কোশ্চেনও কিন্তু দিতে পারে, সেই শর্ট কোশ্চেনের সহ আরো কিছু পার্থক্যও দিতে পারে। ঠিক আছে, আবার টিকা আকারে কিন্তু পটল কলোনি দিতে পারে, টিকা আকারে কিন্তু আমাদের দিতে পারে হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কি, র্যাপিড 1 নম্বরে দিতে পারে, ক্যাটারাক্ট 1 নম্বরে দিতে পারে, কাসপেট 1 নম্বরে দিতে পারে। এরকম কিন্তু প্রতিটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দিতে পারে। সুতরাং একটা 3টে ভূমিরূপ পড়ে নিলাম এটা কিন্তু নয়, 3টে ভূমিরূপ বাদেও আরো আমাদের সব কিছুকেই পড়তে হবে। যাই হোক, আজকে আমাদের নদীর ক্ষয়কার্য কিন্তু আমাদের মোটামুটি শেষ। আর এই নদীর ক্ষয়কার্য নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, স্যার কোনো কিছু সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো লেসন প্ল্যানারের ভূগোল ক্লাস 10-এর নদীর ক্ষয়কার্যের ক্লাস কিন্তু এখানেই শেষ করলাম। আবার পরবর্তী দিনে নদীর সঞ্চয় কার্য দিয়ে নদীর পুরো কাজটা আমরা কিন্তু শেষ করব। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ সবাইকে।